গল্পের শুরুতে আমরা এক ব্যক্তিকে অঝরে কাঁদতে দেখি। তার হাত রক্তে মাখা, আর তার সামনে পড়ে আছে একজন মহিলা ও একটি ছোট মেয়ের নিথর দেহ। দেখে মনে হচ্ছিল তাদের হত্যা করেছে সেই লোকটি। এরপর সে মৃতদেহের ওপরে তেল ঢালতে শুরু করে, এমনকি নিজের শরীরেও তেল ছিটিয়ে দেয়। কয়েক মুহূর্ত পরে সে আগুন জ্বালিয়ে দেয়। এতে সেখানে থাকা তিনজনই আগুনে পুড়ে মারা যেতে থাকে। এরপর দৃশ্য বদলে যায় তাদের দাফনের অনুষ্ঠানে। সেখানে আমাদের পরিচয় হয় মৃত ব্যক্তির মেয়ে জাস্টিনা এবং তার স্বামী আকিলের সঙ্গে। জাস্টিনা একজন সফল শিশুতোষ বইয়ের লেখক, আর আকিল একজন উদ্যোক্তা যিনি আর্থিক সংকটে ভুগছেন। জাস্টিনার জন্ম হয়েছিল বছরের অতিরিক্ত দিন ফেব্রুয়ারির 29 তারিখে। পরিবারের আর্থিক অবস্থা ক্রমশ খারাপ হয়ে যাওয়ায় তাকে শহরের জীবন ছেড়ে যেতে বাধ্য হতে হয়। নিজের ছোট মেয়ে ইলাকে নিয়ে তারা চলে আসে জাস্টিনার মৃত বাবার পৈতৃক বাড়িতে, যা একটি গ্রামীণ এলাকায় অবস্থিত। তবে সিদ্ধান্তে জাস্টিনা মোটেও খুশি নয়। বাড়িতে পৌঁছানোর পর আকিল ভেতরে ঢোকার আগে প্রার্থনা করার প্রস্তাব দেয়, কিন্তু জাস্টিনা সেগুলো না করে সরাসরি ঢুকে পড়ে বাড়ির ভেতরে। এরপর পরিবারের সবাই বাড়িটি ঘুরে দেখতে শুরু করে। কিছুক্ষণ পর বিরক্ত জাস্টিনা আকিলকে জিজ্ঞেস করে তারা কি সত্যি এখানে থাকতে চায়। আকিল জানায় তাদের আর কোনো উপায় নেই, তার সব সঞ্চয় শেষ হয়ে গেছে, তাই এই পারিবারিক বাড়িটি এখন তাদের শেষ ভরসা। তখন জাস্টিনা জানতে চায় তার মানে কি আকিল আর কাজ করবে না। আকিল উত্তর দেয় সে অনেক কিছু চেষ্টা করেছে, কিন্তু এখন আর কি করবে তা বুঝতে পারছে না। হতাশ হয়ে সে বলে যদি জাস্টিনার এখানে থাকতে ভালো না লাগে তাহলে তারা এখনই শহরে ফিরে যেতে পারে। এ সময় নিজের রাগের কথা বুঝতে পেরে দ্রুত ক্ষমা চায় এবং বলতে থাকে তাদের এখানে নতুন জীবন শুরু করার চেষ্টা করা উচিত। জাস্টিনা জানায় সে শুধু মেয়ে ইলার জন্য এখানে এসেছে। এরপর জাস্টিনাকে বাথরুমে মুখ ধুতে দেখা যায়। হঠাৎ আয়নায় একটি আত্মা দেখতে পায়। আতঙ্কিত হয়ে সে পেছনে ঘুরে তাকালেও সেখানে কাউকে দেখতে পায় না, কিন্তু চারপাশে অদ্ভুত ও ভয়ঙ্কর হাসির শব্দ প্রতিধ্বনিত হতে থাকে। হঠাৎ অদৃশ্য কিছু একটা তার পা চেপে ধরে, ফলে সে দেয়ালে গিয়ে আঁচড়ে পড়ে। এরপর সেই অদৃশ্য শক্তি তার মুখ দেয়ালের সঙ্গে চেপে ধরে এবং জোর করে মাথা ঘুরিয়ে দেয়। ঠিক তখনই একটি কাক উড়ে এসে বাথরুমে ঢুকে পড়ে। জাস্টিনা শাওয়ারের পর্দার আড়ালে অসংখ্য ছায়াময় হাত দেখতে পায়। এরপর সেই আত্মা তাকে টেনে হিঁচড়ে বাথরুমের ভেতরে নিয়ে যেতে থাকে। তার চিৎকার শোনামাত্র আকিল দ্রুত ছুটে আসে এবং তাকে শান্ত করার চেষ্টা করে। এই সময় সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়। পরে দেখা যায় আকিল গোপনে কারোর সঙ্গে ফোনে কথা বলছে। জাস্টিনা কাছে আসতেই সে দ্রুত কথার বিষয় বদলে ফেলে। এর কিছুক্ষণ পর জাস্টিনা বাসন ধোয়ার সময় হঠাৎ একটি কাক জানালায় সজোরে আঘাত করে। এতে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। আকিল দ্রুত তার কাছে আসলে জাস্টিনা বলে জানালার বাইরে কিছু একটা ছিল। আকিল তাকে আশ্বস্ত করার চেষ্টা করে, কিন্তু জাস্টিনা জোরতে বলে সেদিন সকালে বাথরুমে সে একটি আত্মা দেখেছিল, আর এখন আবার এই অদ্ভুত ঘটনাটিও ঘটেছে। আকিল তাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দেয়। ভয় আর হতাশায় ভেঙে পড়া জাস্টিনা এরপর ইলার ঘরে যায় তাকে দেখতে। সেখানে গিয়ে সে দেখে তার মেয়ে শান্তভাবে ঘুমিয়ে আছে। এদিকে আকিল জানালার আশেপাশের এলাকা পরীক্ষা করতে বাইরে যায় এবং মাটিতে পড়ে থাকা মৃত কাকটি দেখতে পায়। সে কাকটিকে তুলে নিয়ে চলে যেতে থাকে। ঠিক তখনই কাছাকাছি ভয়ঙ্কর একটি অবয়ব দেখা যায়। পরে আকিল বাড়ির সব দরজা জানালা বন্ধ করে এবং আলো নিভিয়ে দেয়। এ সময় সে একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। শব্দের উৎস খুঁজতে গিয়ে সে অবাক হয়ে দেখে কিছুক্ষণ আগেই বন্ধ করে দেওয়ার দরজাটি আবার খুলে গেছে। সে দরজাটি শক্ত করে বন্ধ করে দেয়, কিন্তু আবারও আরও একটি শব্দ শুনতে পায়। আশেপাশে তাকিয়ে সে বোঝার চেষ্টা করে, কিন্তু এটা জানতো না যে তার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে একটি আত্মা। এরপর বাতাসে কাঁপতে থাকা একটি জানালা দেখতে পেয়ে সেটি বন্ধ করতে যায়, কিন্তু সেখান থেকে চলে যেতেই বাইরে ছিল একটি ভয়ঙ্কর ছায়া। এরপর আকিল লক্ষ্য করে জাস্টিনা কিছু ওষুধ খাচ্ছে। সে কারণ জানতে চাইলে জাস্টিনা বলে নিজেকে শান্ত রাখতে তার এই ওষুধ দরকার। আকিল তাকে মনে করিয়ে দেয় সে ওষুধ খাওয়া বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিল। সে আরও বলে তারা মাত্র এখানে এসেছে, তাই নতুন করে আর সমস্যা বাড়ানো উচিত নয়। এই কথা শুনে জাস্টিনা রেগে ওঠে। সে বলতে থাকে তাদের জীবন এখন আগের চেয়ে অনেক খারাপ হয়ে গেছে। সে সারা জীবন ওষুধের উপর নির্ভর করে থাকতে চায় না। তখন আকিল তাকে আশ্বস্ত করে বলে সব কিছু ঠিক হয়ে যাবে।
পরিস্থিতি স্বাভাবিক করতে আকিল প্রস্তাব দেয় পরের দিন তারা পুরো গ্রাম ঘুরে দেখবে এবং খোলা বাতাসে কিছু সময় কাটাবে। সে জাস্টিনাকে তার শৈশবের গল্পগুলোর কথা মনে করিয়ে দেয়, নদীতে সাঁতার কাটা, গাছে চড়া আর তাজা ফল খাওয়ার গল্প। আকিল বলে সে নিজেও সেই জায়গাগুলো দেখতে চায়। জাস্টিনা মুচকে হেসে বলে ইলাও নিশ্চয়ই সেগুলো খুব উপভোগ করবে। সে চায় তার মেয়েও তার মতোই যেন সুন্দর একটি শৈশবের অভিজ্ঞতা লাভ করুক। পরদিন পরিবারটি গ্রাম ঘুরে দেখতে বের হয়। পথে যেতে যেতে জাস্টিনা ছোটবেলায় যেসব জায়গায় যেত সেগুলো দেখাতে থাকে। কিছুক্ষণ পর জাস্টিনা এবং ইলাকে নদীতে খেলতে দেখা যায়। ঠিক তখনই একজন লোক সেখানে এসে উপস্থিত হয়। আকিল তার সঙ্গে কথা বলতে এগিয়ে যায়। লোকটি জিজ্ঞেস করে জাস্টিনা কি হৃদয় নেবে? জাস্টিনা হ্যাঁ বলতে লোকটি নিজের পরিচয় দেয়। জাস্টিনার সঙ্গে সঙ্গে তাকে চিনে ফেলে। সে ছিল তার দাদার পুরনো বন্ধুদের একজন। লোকটি জানতে চায় তারা কি ঘুরতে এসেছে। তখন আকিল জানায় তারা স্থায়ীভাবে গ্রামে এসে বসবাস শুরু করেছে। লোকটি খুশি হয়ে বলে এটা ভালো খবর, অন্তত কেউ একজন তাদের পৈতৃক বাড়ির দেখাশোনা করবে। এরপর সে তাদের সঙ্গে তার ভাতিজা অমিতের পরিচয় করিয়ে দেয়, যাকে সে একটি বিশেষ ছেলে হিসেবে উল্লেখ করে। বিদায় নেওয়ার আগে লোকটি বলে যদি তাদের কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে যেন নির্দ্বিধায় তাকে জানায়। সে রাতেই ঘুমন্ত অবস্থায় জাস্টিনা অনুভব করে অদৃশ্য শক্তি তার পা ধরে টানছে। ভয়ে তার ঘুম ভেঙে যায়, কিন্তু সবকিছু স্বাভাবিক ছিল, তাই ধারণা করে এটা হয়তো তার মনের ভুল। এই সময় সে দেখতে পায় তার পানির বোতল খালি, তাই পানি আনতে বিছানা থেকে উঠে পড়ে। ফিরে আসার সময় ইলার ছড়িয়ে ছিটিয়ে থাকা খেলনাগুলো গোছাতে শুরু করে। ঠিক তখনই তার পেছনের একটি আলমারি হঠাৎ খুলে যায়। এই সময় সে লক্ষ্য করে সেখানে একটি গোপন কক্ষে যাওয়ার রাস্তা আছে। কিছু বছর আগে সেই অদৃশ্য শক্তি তাকে টেনে সেই কক্ষের ভেতরে নিয়ে যায়। আতঙ্কিত জাস্টিনা চারপাশে তাকিয়ে আত্মা দেখতে পায়। তারপর সেই শক্তি তাকে আরও গভীরে টেনে নিয়ে যেতে থাকে। চারদিক থেকে ফিসফিস শব্দ ভেসে আসে। এ সময় আবারও তার পেছনে এসে দাঁড়ায় একটি আত্মা। ভয়ে চিৎকার করে জাস্টিনা পালানোর চেষ্টা করলেও আত্মাটি তার মাথা চেপে ধরে। ঠিক সেই মুহূর্তে জাস্টিনার ঘুম ভেঙে যায়। আকিলও জেগে উঠে জানতে চায় কি হয়েছে। হতবিম্ব জাস্টিনা লক্ষ্য করে তার পানির বোতল এখনো ভর্তি রয়েছে। সে বলে সে তো পানি আনতে উঠেছিল, কিন্তু আকিল জানায় সে পুরো সময় বিছানাতেই ঘুমিয়েছিল, এমনকি কোথাও যায়নি। এতে দুজনেই হতভম্ব হয়ে যায়। হঠাৎ করে আকিলের ফোনের অ্যালার্ম বেজে ওঠে, যা দুজনকেই চমকে দেয়। সময় দেখে আকিল বলে নামাজের সময় হয়ে গেছে। পরদিন সকালে ঘুম থেকে উঠেই জাস্টিনা আবার সে আলমারি দেখতে পায়, যেটির পেছনে গোপন কক্ষটি ছিল। ঠিক তখনই আকিল তাকে নাস্তার জন্য ডাকে। এরপর দেখা যায় আকিল গোপনে জাস্টিনার চায়ের মধ্যে কিছু ওষুধ মিশিয়ে দিচ্ছে। নাস্তা সামনে রাখা হলে জাস্টিনা বলে সে তার অংশটুকু ইলার সঙ্গে ভাগ করে খাবে। এরপর সে আকিলকে জানায় তারা যেন এই বাড়ি ছেড়ে চলে যায়। আকিল জিজ্ঞেস করে তাহলে তারা কোথায় যাবে। জাস্টিনা উত্তর দেয় হয়তো তার মৃতমা এই বাড়ি সম্পর্কে ঠিকই বলেছিলেন। হতাশ হয়ে আকিল বলে তাদের কাছে অন্য কোথাও যাওয়ার মতো অর্থ নেই। এই সময় জাস্টিনা অভিযোগ করে বাড়িতে তার সঙ্গে যা ঘটছে সেগুলো নিয়ে আকিলের কোনো মাথা ব্যথাই নেই। আকিল জোর দিয়ে বলে সে যা কিছু করছে সবই জাস্টিনার জন্যই, কিন্তু জাস্টিনা পাল্টা বলে সে যা কিছু করে সবই তার মেয়ে ইলার জন্য। প্রচণ্ড রাগের মাথায় সে আকিলকে একটি চড় মেরে বসে। তবুও আকিল শান্তভাবে তাকে বোঝানোর চেষ্টা করে। সে বলে বাড়িতে কোনো সমস্যা নেই, জাস্টিনা যা দেখছে বা অনুভব করছে সবই তার মনের ভুল। এরপর সে তাদের সেই পুরনো প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেয়, যেখানে তারা বলেছিল তারা সবসময় একে অপরের যত্ন নেবে। কিছুক্ষণ পরে জাস্টিনা বাগানে বসে থাকে আর ইলা কাছেই খেলছিল। ঠিক তখনই অমিত হঠাৎ করে হাতে একটি ধারালো কাস্তে নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। জাস্টিনা অমিতকে জিজ্ঞেস করে সে কি চায়। অমিত শুধু বলে ইলা খুব সুন্দর। কথাটি শুনে জাস্টিনা কিছুটা অবাক হয়। সে জানতে চায় অমিত কিছু খেতে চায় কিনা। ঠিক তখনই আকিল বাইরে এসে জিজ্ঞেস করে সে কার সঙ্গে কথা বলছে। জাস্টিনা জানায় সে অমিতের সঙ্গে কথা বলছিল, কিন্তু আশ্চর্যের বিষয় ততক্ষণে অমিত রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। কিছুক্ষণ পর একটি গাড়ি এসে বাড়ির সামনে থামে। গাড়ি থেকে নামেন ফেরদৌস নামের একজন শামান, যাকে আকিল বাড়িটিকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করার জন্য ডেকেছিল। জাস্টিনা বিরক্ত হয়ে জিজ্ঞেস করে সে কি সত্যি বিশ্বাস করে এতে সেই ভয়ঙ্কর ঘটনাগুলো বন্ধ হয়ে যাবে। আকিল আত্মবিশ্বাসের সঙ্গে বলে হ্যাঁ। এ সময় জাস্টিনা বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। পরে ফেরদৌস আকিলকে জানায় সে বিশেষ উপায়ে পুরো বাড়িটিকে সুরক্ষিত করেছে এবং আশেপাশে ঘোরাফেরা করা
অশুভ আত্মাগুলোকে তাড়িয়ে দিয়েছে। সেই রাতে জাস্টিনা গোসল করতে গেলে হঠাৎ একটি আত্মা পেছন থেকে তাকে ধরে ফেলে, কিন্তু মুহূর্তে সেটি অদৃশ্য হয়ে যায়। কিছুক্ষণ পর শাওয়ার নিজে থেকে চালু হয়ে যায়। তখনই অদৃশ্য কোনো শক্তি তাকে গলা চেপে ধরে তাকে শূন্যে তুলে সজোরে দেয়ালে আছড়ে ফেলে। প্রাণপণ লড়াই করার সময় সে নিজের সামনে বসে থাকা এক ভয়ঙ্কর আত্মার অবয়ব দেখতে পায়। এ সময় আমরা অদ্ভুত এক মহিলাকে দেখতে পাই যে জাস্টিনার বিরুদ্ধে ভয়ঙ্কর কালো জাদু করছে। তখনই প্রকাশ পায় জাস্টিনার ওপরে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাগুলোর কারণ আসলে এই রহস্যময় মহিলা। আবার বাথরুমের দৃশ্যে ফিরে দেখা যায় জাস্টিনা শাওয়ারের পর্দায় জড়িয়ে পড়েছে এবং সাহায্যের জন্য চিৎকার করছে। তার চিৎকার শুনে আকিল ছুটে আসে এবং তাকে শান্ত করার চেষ্টা করে। পরে আকিল বলে সম্ভবত শাওয়ারটিতে কোনো যান্ত্রিক ত্রুটি আছে, কিন্তু জাস্টিনা জানায় বিষয়টা শাওয়ার নয়, সে স্পষ্টভাবে একটি হাত দেখেছে। হতাশ হয়ে সে জিজ্ঞেস করে কেন আকিল তার কথা বিশ্বাস করতে চায় না। আকিল তাকে শান্ত হতে বলে এবং আরেকজন কবিরাজের সাহায্য নেওয়ার প্রস্তাব দেয়। এ সময় জাস্টিনা জানায় এতে কোনো লাভ হবে না। তখন আকিল বিরক্ত হয়ে বলে তাহলে সে আর কি করতে পারে। সে অভিযোগ করে জাস্টিনা সবসময় তাকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দেয়। রাগে ফুঁসতে ফুঁসতে জাস্টিনা বলে পরদিন সে এবং ইলা পুরো দিন গ্রাম ঘুরে বেড়াবে, তাই আকিল যেন তাদের বিরক্ত না করে। এই বলে সে সেখান থেকে চলে যায়। তবে তারা জানতো না তাদের পুরো ঝগড়াটাই ইলা শুনে ফেলেছে। পরদিন জাস্টিনা ইলাকে নিয়ে গ্রামের বিভিন্ন জায়গা ঘুরতে বের হয়। সে তার শৈশবের স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা স্থানগুলো মেয়েকে দেখাতে থাকে। পরে একটি ছোট খাবারের দোকানে বসে খাবার খাওয়ার সময় ইলা জিজ্ঞেস করে সে আর তার বাবা প্রতিদিনই কেন ঝগড়া করে। জাস্টিনা মেয়েকে বোঝায় আকিল সম্ভবত অনেক চাপের মধ্যে রয়েছে, তাই তাকে একটু সময় দেওয়া উচিত। ইলাকে খাওয়ানোর সময় জাস্টিনা লক্ষ্য করে পাশের টেবিলে বসা কয়েকজন লোক বারবার তাদের দিকে তাকিয়ে আছে। এতে অস্বস্তি বোধ করে সে তাদের ধমক দেয় এবং ইলাকে নিয়ে সেখান থেকে চলে যায়। পথে তার সঙ্গে মাকমা নামের এক মহিলার দেখা হয়। মহিলা নিজের পরিচয় দিয়ে জাস্টিনার সঙ্গে কথা বলতে শুরু করেন। এদিকে বাড়িতে একা থাকা আকিল একটি ওষুধের বোতল খালি করে ফেলে এবং গোপনে একই রকম দেখতে অন্য একটি ওষুধ দিয়ে সেটিকে ভরে দেয়। তবে একটি ক্যাপসুল অসাবধানতাবশত মেঝেতে পড়ে যায়, যেটা সে খেয়ালই করে না। ওদিকে জাস্টিনা ও ইলা মাকপার বাড়িতে যায়। মাকপা, যিনি জাস্টিনার দাদুর পুরনো বন্ধু, তিনি জিজ্ঞেস করেন সে কি এই বাড়ি চিনতে পেরেছে। তিনি জানান বহু বছর আগে জাস্টিনার মা চিকিৎসার জন্য এখানে আসতেন। জাস্টিনা বলে বাড়িটি তার খুব পরিচিত মনে হচ্ছে, যেন ছোটবেলায় সে বাবা মায়ের সঙ্গে এখানে অনেকবার এসেছিল। মাকপা জানতে চান তারা আর কতদিন গ্রামের বাড়িতে থাকবে। তখন জাস্টিনা জানায় আর্থিক সমস্যার কারণে তারা স্থায়ীভাবে এখানে চলে এসেছে। মাকপা বলেন গ্রামটি খুবই শান্ত এবং এখানে কোনো ঝামেলা নেই, কিন্তু জাস্টিনা উত্তর দেয় সমস্যাটা গ্রামের মানুষ নয়, অন্য কিছু তাকে কষ্ট দিচ্ছে। মাকপা তাকে ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে বলেন এবং আশ্বাস দেন যখনই প্রয়োজন হবে সে যেন নির্দ্বিধায় তার কাছে সাহায্য চায়। এরপর তিনি নিজের হাতে বানানো কিছু মিষ্টি জাস্টিনাকে খেতে দেয়। এদিকে বাড়িতে একা একা থাকা আকিল হঠাৎ করে একটি হাসির শব্দ শুনতে পায়। ভয় পেয়ে সে শব্দের উৎস খুঁজতে শুরু করে। তার অজান্তে ঠিক পেছনে উল্টো হয়ে ঝুলছিল একটি মহিলার আত্মা। এরপর সে চারপাশ থেকে অদ্ভুত ফিসফিস শব্দ শুনতে শুরু করে। হঠাৎ করে তার ফোন কেঁপে ওঠে। কল রিসিভ করতেই অপর প্রান্ত থেকে ভয়ঙ্কর এক গর্জন শুনতে পায়। এতে সে আরও ভয় পেতে থাকে। ঠিক তখনই বাড়ির অদ্ভুত ঘটনাগুলো আরও তীব্র হয়ে ওঠে। এমন সময় জাস্টিনা বাড়ি ফিরে এসে জানতে চায় কি হয়েছে। লজ্জিত আকিল বিষয়টিকে হালকাভাবে উড়িয়ে দিয়ে বলে সম্ভবত সে একটু ঘুমিয়ে পড়েছিল এবং অদ্ভুত স্বপ্ন দেখেছে। এরপর জাস্টিনা আকিলের জন্য এক কাপ কফি নিয়ে আসে। এবার তার আচরণে বড় পরিবর্তন দেখা যায়। আগের তুলনায় সে অনেক বেশি শান্ত এবং স্বাভাবিক। সে আকিলকে জিজ্ঞেস করে কিছুক্ষণ আগে তাকে এত ভীত দেখাচ্ছিল কেন। আকিল উত্তর দেয় সম্ভবত আর্থিক সমস্যার চাপই তাকে দুর্বল করে দিচ্ছে। এরপর সে জাস্টিনার দিন কেমন কেটেছে তা জানতে চায়। জাস্টিনা জানায় তার দিনটা খুব ভালো কেটেছে। সে আরও বলে মাকপা নামের একজন নতুন বন্ধুর সঙ্গে তার পরিচয় হয়েছে, যিনি একজন দাইমা। আকিল মুচকি হেসে বলে সে চায় জাস্টিনা সবসময় এমন শান্ত থাকুক। এরপর জাস্টিনা একটি মোমবাতি জ্বালায়। মোমবাতির আলো জ্বলে উঠতেই আকিল কৌতূহল হয়ে জিজ্ঞেস করে সে হঠাৎ এমন কেন করছে। জাস্টিনা বলে মাকপা তাকে মোমবাতিটি দিয়েছে। মাকপার মতে এটি তাদের মনকে শান্ত করবে এবং ঘরে রাখলে রাতে ভালো ঘুম হবে। তিনি আরও বলেছিলেন অনেক সময় অশুভ শক্তির উপদ্রব মানুষের মন থেকে শুরু হয়, যেন মানুষ অজান্তে সেগুলোকে নিজের জীবনে আমন্ত্রণ জানায়।
এই কথা শুনে আকিল বলে সে তো শুরু থেকে জাস্টিনকে ঠিক একই কথায় বোঝানোর চেষ্টা করছিল। এরপর জাস্টিনা মাকপার দেওয়া ঘরে বানানো একটি মিষ্টি আকিলকে খেতে দেয়, কিন্তু আকিল সেটা খেতে চায় না। সেই রাতে আকিল একটি অদ্ভুত শব্দ শুনে ঘুম থেকে জেগে ওঠে। শব্দের উৎস খুঁজতে গিয়ে সে আবিষ্কার করে সেই গোপন কক্ষ, যা আলমারির পেছনে লুকিয়েছিল। খুব সতর্কভাবে সে গোপন পথের ভেতরে প্রবেশ করে। চারপাশে তাকাতে তাকাতে হঠাৎ সে দেখতে পায় অমিত কিছু একটা হাতে নিয়ে দৌড়ে পালাচ্ছে। সঙ্গে সঙ্গে আকিল তার পিছু নেয়। তখনই সেই ঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়, ফলে মনে হয় যেন সেখানে কখনো কোনো দরজাই ছিল না। এর কিছুক্ষণ পর বাড়ির ভেতরে অদ্ভুত কিছু একটাকে বসে থাকতে দেখা যায়। পরদিন আকিল আরমানের কাছে গিয়ে তাকে জানায় আগের রাতে অমিত তার বাড়িতে ঢুকেছিল। আরমান তখন আকিলকে এমন একটি জায়গায় নিয়ে যায় যেখানে কোনো ঝামেলায় পড়লে অমিত সাধারণত লুকিয়ে থাকে। সেখানে গিয়েই তারা তাকে খুঁজে পায়। আরমান অমিতকে জিজ্ঞেস করে সে কি সত্যি আকিলের বাড়িতে ঢুকেছিল। ভয়ে ভয়ে অমিত উত্তর দেয় কেউ তাকে বাড়ির ভেতরে গিয়ে একটি জিনিস নিয়ে আসতে বলেছিল। এই একই কথা সে বারবার বলতে থাকে। তখন আরমান বলে জন্ম থেকেই অমিত এমন, সে প্রায় মাথার ভেতর থেকে নানা ধরনের কণ্ঠ শুনতে পায়। আকিল জানতে চায় অমিত কি বুদ্ধি প্রতিবন্ধী। আরমান বলে তার বাবা মা কখনো তাকে হাসপাতালে নিয়ে গিয়ে সঠিক পরীক্ষা নিরীক্ষা করায়নি, বরং তারা গ্রামের প্রচলিত চিকিৎসার ওপরেই নির্ভর করেছিল। তাই আসলে তার কি সমস্যা তা কেউ নিশ্চিতভাবে জানে না। আরমান আরও জানায় অমিতের অন্যের বাড়িতে ঢুকে পড়ার অভ্যাস রয়েছে, তবে সে কখনো কিছু চুরি করে না। গ্রামের মানুষও তার এই আচরণে অভ্যস্ত হয়ে গেছে। আকিল বলে তবুও বিষয়টি বিপজ্জনক, কারণ কেউ ভুল বুঝে তাকে গুরুতর আঘাত করতে পারে। সে স্বীকার করে আগের রাতে তার হাতে কোনো অস্ত্র থাকলে সেও হয়তো অমিতকে আক্রমণ করে ফেলত। আরমান তার সঙ্গে একমত হয়। সে জানায় শরীফা নামের একজন মহিলা সাধারণত অমিতকে শান্ত রাখতে সাহায্য করেন। তিনি কফের সঙ্গে বিশেষ কিছু ভেষজ মিশিয়ে দেন যেন তার মাথার ভেতরের কণ্ঠস্বরগুলো শান্ত হয়ে যায়। আকিল জানতে চায় শরীফাকে। এই প্রশ্ন শুনে আরমান কিছুটা অবাক হয়। সে বলে গ্রামের সবাই তাকে মাকপা নামে চেনে। তখন আকিল জানায় জাস্টিনের সঙ্গে আগের দিনই মাকপার পরিচয় হয়েছে। এরপরে আকিল ফেরদৌসকে নিয়ে সেই আলমারির কাছে যায় যার পেছনে গোপন ঘরটি ছিল, কিন্তু ফেরদৌস আলমারিটি দেখে বলে সেখানে কোনো দরজা নেই। এরপর সে প্রার্থনা করতে শুরু করে। কিছুক্ষণ পরেই রহস্যজনকভাবে গোপন দরজাটি ধীরে ধীরে খুলে যেতে থাকে। দুজনেই কক্ষটির ভেতরে প্রবেশ করে। আকিল জিজ্ঞেস করে এই ঘরটির কারণে কি জাস্টিনের সঙ্গে অদ্ভুত ঘটনাগুলো ঘটছে। ফেরদৌস উত্তর দেয় শুধু জাস্টিনা নয়, অতীতে যারা এই বাড়িতে বসবাস করত তারাও এই ঘরের সঙ্গে জড়িত কোনো অশুভ শক্তির প্রভাবে আক্রান্ত হয়েছিল। চারপাশে খোঁজাখুঁজি করতে গিয়ে আকিল একটি খালি বাক্স দেখতে পায়। সে ধারণা করে এখানে আগে কোনো গুরুত্বপূর্ণ জিনিস রাখা ছিল যা এখন আর নেই। হঠাৎ তার মনে পড়ে যায় সেদিন রাতে অমিতের হাতে যে বস্তুটি ছিল সম্ভবত সেটি এই বাক্সের ভেতরে রাখা ছিল। এরপর দৃশ্য বদলে যায় জাস্টিনা ও মাকপার দিকে। তারা একসঙ্গে কফি পান করছিল। তাদের কথার এক পর্যায়ে মাকপা জাস্টিনাকে আরেকটি মোমবাতি দেয় এবং নির্দেশ দেয় যখনই সে গোসল করতে যাবে যেন এই মোমবাতি জ্বালিয়ে রাখে। মাকপা জাস্টিনাকে বলে বাথরুম এমন একটি জায়গা যেখানে অশুভ শক্তি সহজে আকৃষ্ট হয়। তার দাবি মোমবাতি জ্বালিয়ে রাখলে সেই শক্তিগুলো দূরে থাকবে। এদিকে আকিল ও ফেরদৌস অমিতের কাছে যায় তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। তাদের দেখে অমিত ভয় পেয়ে যায়। তখন আকিল তাকে শান্ত করার জন্য একটি চকলেট দেয়। এরপর আকিল জানতে চায় কে তাকে তাদের বাড়িতে পাঠিয়েছিল এবং কেন। চকলেটের লোভে অমিত অবশেষে সত্য কথা বলে। সে জানায় তাকে একটি বই এনে দেওয়ার জন্য বাড়িতে পাঠানো হয়েছিল। কথার মাঝে সে আবারও বলে ওঠে ইলা খুব সুন্দর। অবাক হয়ে আকিল জিজ্ঞেস করে সে কি কখনো ইলার সঙ্গে দেখা করেছে। অমিত মাথা নেড়ে সম্মতি জানায়। এ সময় আকিল বলে ইলা যদি তার সঙ্গে খেলতে আসে তাহলে কি তার ভালো লাগবে। খুশি হয়ে অমিত বলে অবশ্যই। এরপর আকিল আবার জিজ্ঞেস করে কে তাকে বইটি আনতে বলেছিল। এবার অমিত সরাসরি উত্তর দেয় মাকপা। এই কথা শুনে আকিল দ্রুত জাস্টিনের কাছে ছুটে যায়। সে জানায় অমিতই তাদের বাড়িতে ঢুকেছিল এবং মাকপার জন্যই সেই বইটি চুরি করেছিল। কিন্তু জাস্টিনা তা বিশ্বাস করতে চায় না। এরপর তারা দুজন মাকপার মুখোমুখি হয়। মাকপা সব অভিযোগ অস্বীকার করে এবং প্রশ্ন তোলে অমিতের মতো একজনের কথায় তারা কিভাবে বিশ্বাস করতে পারে। আকিল যুক্তি দেয় অমিত এতটা চালাক নয় যে এমন জটিল করে মিথ্যা গল্প বানাতে পারবে। এ সময় জাস্টিনা মাকপার পক্ষ নেয় আর মাকপা বারবার দাবি করতে থাকে হারিয়ে যাওয়া বই সম্পর্কে সে কিছুই জানে না। কোনো প্রমাণ না থাকায় শেষ পর্যন্ত আকিল ও জাস্টিনা সেখান থেকে চলে আসে।
বাড়ি ফেরা পথে গাড়ির ভেতর জাস্টিনা আকিলের উপর রেগে যায়। সে বলে মাকপার কারণে সে সম্প্রতি কিছুটা ভালো অনুভব করছে, তাই তাকে এমন অভিযোগ করা উচিত হয়নি। আকিল কিছু বলতে গেলে জাস্টিনা তাকে থামিয়ে দেয়। সে বলে ইলার সামনে সে কোনো ঝগড়া করতে চায় না। আকিল দীর্ঘশ্বাস ফেলতে জাস্টিনা প্রশ্ন করে ইলার কথা উঠলে সে কেন এমন দীর্ঘশ্বাস ফেলে। সেই রাতে জাস্টিনা বাথরুমে মাকপার দেওয়া মোমবাতি জ্বালায়, কিন্তু হঠাৎ করে মোমবাতিটি নিচে পড়ে যায়। সেটি তুলতে গিয়ে সে মেঝেতে একটি ক্যাপসুল দেখতে পায়। সেই ক্যাপসুল যা আগে আকিল ভুলবশত ফেলে দিয়েছিল। পরদিন জাস্টিনা ইলার সঙ্গে সময় কাটাচ্ছিল। দূর থেকে আকিল তাদের দেখার পর বাড়ির ভেতরে চলে যায়। বাথরুমে গিয়ে সে আবারও জাস্টিনার ওষুধ বদলাতে শুরু করে, কিন্তু এবার জাস্টিনা তাকে হাতে নাতে ধরে ফেলে এবং জানতে চায় কেন সে তার ওষুধ পরিবর্তন করেছে। আকিল বলে সে ফার্মেসি থেকে কেনা ওষুধের বদলে ডাক্তারে দেওয়া ওষুধ দিচ্ছে, কারণ আগের ওষুধে কোনো কাজ হচ্ছে না। জাস্টিনার সঙ্গে সঙ্গে প্রশ্ন তোলে সে কিভাবে জানল যে ওষুধ কাজ করছে না। এরপর আকিলকে মিথ্যাবাদী বলে অভিযুক্ত করে। আকিল জানায় ওষুধগুলো ডক্টর রেমনের দেয়া। এই কথা শুনে জাস্টিনা আবারও রেগে যায়। সে চিৎকার করে বলে ডক্টর রেমন একবার তাকে পাগল বানিয়েছিল। আমি পাগল নই, এগুলো বলে সে চিৎকার করতে থাকে। এরপর সে আকিলকে অভিযুক্ত করে বলে গোপনে ওষুধ বদলে তাকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। তাকে ফুঁসতে ফুঁসতে সে সেখান থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর আকিল একটি ফোন কল পায়। তাকে কোথাও যেতে বলা হয়। পরে দেখা যায় আকিল ফেরদৌসকে নিয়ে একটি নির্জন স্থানের দিকে যাচ্ছে। পথে ফেরদৌস বলে তারা যদি সত্যিই মাকপাকে হত্যা করতে চাইতো তাহলে তার খোপার কাঁটাটি দিয়ে কাজটি সেরে ফেলতে পারত। এরপর সে আকিলকে জিজ্ঞেস করে হারিয়ে যাওয়া বইটির সঙ্গে কি বাড়ির অদ্ভুত ঘটনাগুলোর কোনো সম্পর্ক আছে। আকিল বলে সে নিশ্চিত নয়, তবে বইটি হারিয়ে যাওয়ার পর থেকেই জাস্টিনা অনেক বেশি স্বাভাবিক আচরণ করছে। তবুও তার মনে হয় মাকপার ব্যাপারে কিছু একটা সন্দেহজনক অবশ্যই আছে। এরপর ফেরদৌস একটি খালি বোতল বের করে দেখায়। সে জানায় এই বোতলটি বাড়ির জিন বা অশুভ আত্মাকে বন্দী করার জন্য ব্যবহার করা হয়। সে আকিলকে একটি বইও দেয়, যার ভেতরে কিছু বিশেষ দোয়া ও আয়াত লেখা আছে। এগুলো তাকে পড়তে হবে। আকিল জানতে চায় কাজটি কেন তাকেই করতে হবে। ফেরদৌস উত্তর দেয় তারা ভয়ঙ্কর শক্তির মুখোমুখি হতে যাচ্ছে, তাই সেখানে যে কোনো কিছু ঘটতে পারে। অবশ্যই তারা গন্তব্যে পৌঁছায়, কিন্তু সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আরমান আকিলের উপর হামলা করে আর অমিত আক্রমণ করে ফেরদৌসকে। এই সময় উন্মোচন হয় এক ভয়ঙ্কর সত্য। অতীতে দেখা যায় আরমান এবং মাকপা শুরু থেকে একসঙ্গে কাজ করছিল। আকিল ও ফেরদৌসকে এই নির্জন জায়গায় ডেকে এনে হত্যা করাই ছিল তাদের পরিকল্পনা। বর্তমান সময় ফিরে দেখা যায় আরমান আকিলকে বেঁধে ফেলে এবং অমিতকে তার উপর নজর রাখতে বলে। এরপর সে ফেরদৌসকে টেনে হিঁচড়ে অন্য কোথাও নিয়ে যায়। আকিল মরিয়া হয়ে অমিতকে সাহায্য করার জন্য অনুরোধ করতে থাকে। খারাপ মানুষরা তাকে ব্যবহার করছে। এরই মধ্যে আরমান নির্মমভাবে ফেরদৌসকে মেরে ফেলে। একই সময় আকিল অমিতকে বোঝানোর চেষ্টা চালিয়ে যায়। আকিল তাকে মনে করিয়ে দেয় সে ইলাকে খুব পছন্দ করে। এরপর সতর্ক করে বলে ইলা এবং জাস্টিনা দুজনেই বড় বিপদের মধ্যে আছে। ইলার নাম শুনে অমিত শান্ত হয়ে যায়। সে আকিলকে মুক্ত করে। মুক্ত হওয়ার পর আকিল তাকে অনুরোধ করে যেন সে জাস্টিনা ও ইলাকে রক্ষা করতে যায় আর নিজে ফেরদৌসকে বাঁচানোর জন্য ছুটে যায়। কিন্তু সেখানে পৌঁছে সে দেখে অনেক দেরি হয়ে গেছে। ফেরদৌস ইতিমধ্যেই মারা গেছে। এতে প্রচণ্ড রেগে আকিল সঙ্গে সঙ্গে আরমানের ওপর ঝাঁপিয়ে পড়ে। দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। এই সংঘর্ষের মাঝে আরমান অবশেষে জাস্টিনার পরিবারের শতবর্ষের এক ভয়ঙ্কর গোপন রহস্য প্রকাশ করে। সে জানায় ১০০ বছরেরও বেশি আগে জাস্টিনার পূর্বপুরুষরা এক শক্তিশালী জিনের সঙ্গে চুক্তি করেছিল। চুক্তি অনুযায়ী তাদের পরিবারে লিপিয়ারের সন্তান জন্ম নিত, অর্থাৎ ফেব্রুয়ারির ২৯ তারিখে। আর চুক্তির নিয়ম অনুযায়ী লিপিয়ারে জন্ম নেওয়া প্রতিটি শিশুকে বলি দিতে হতো। এতে তাদের আত্মা চিরতরে সেই জিনের অধীনে চলে যেত। এরপর আরমান অতীতের ঘটনাগুলো বর্ণনা করে। অদ্ভুত শক্তির প্রভাবে জাস্টিনার মা একসময় তার স্বামীকে হত্যা করার চেষ্টা করেন, কিন্তু লড়াইয়ের মধ্যে দুর্ঘটনাবশত তিনিই মারা যান। এই ঘটনায় আতঙ্কিত হয়ে জাস্টিনার বাবা স্ত্রীর মৃতদেহ আগুনে পুড়িয়ে দেন। পরে তিনি নিজেকে এবং জাস্টিনার বোনকেও আগুনে পুড়িয়ে ফেলেন। ফলে তিনজনই প্রাণ হারায়। বর্তমান সময়ে দেখা যায় আরমান আবার আকিলকে আক্রমণ করতে থাকে। লড়াইয়ের মাঝখানে আকিল জানতে চায় জাস্টিনার পরিবারের সঙ্গে তার কি সম্পর্ক। আরমান জানায় তার পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে ওই রক্তধারার রক্ষক হিসেবে কাজ করে আসছে। বলির রিচুয়াল সম্পূর্ণ করার দায়িত্ব তাদের পরিবারেরই ছিল। এরপর সে আবার আকিলকে হত্যা করার চেষ্টা করে। বেশ কিছুক্ষণ লড়াইয়ের পর অবশেষে আকিল আরমানকে দুর্বল করে ফেলে। এরপর সুযোগ বুঝে তাকে হত্যা করে। এদিকে জাস্টিনা বাড়ির দরজা খুলে দেখে বাইরে মাকপা দাঁড়িয়ে আছে।
কিছুক্ষণ পরে আহত ও ক্লান্ত আকিলও বাড়িতে পৌঁছে যায়। দাঁড়িয়ে থাকাটাও তার জন্য কঠিন হয়ে পড়েছিল। তবুও সে জাস্টিনাকে সতর্ক করে বলে মাকপা এবং আরমান দুজনেই প্রতারক এবং তারা একসঙ্গে কাজ করছে। এই সময় সে মাকপার স্যান্ডেল দেখতে পায় এবং বুঝতে পারে সে ইতিমধ্যেই বাড়ির ভেতরে রয়েছে। আকিল দ্রুত জাস্টিনার হাত ধরে তাকে সেখান থেকে নিয়ে যেতে চায়, কিন্তু হঠাৎ জাস্টিনা তার ওপরই আক্রমণ করে বসে। ঠিক তখনই মাকপা সেখানে এসে উপস্থিত হয়। সে স্পষ্টভাবে বলে জাস্টিনা এখন তার নিয়ন্ত্রণে। মাকপা এবং জাস্টিনা মিলে আকিলকে টেনে নিয়ে যায় আলমারির পেছনে সেই গোপন ঘরে এবং সেখানে বেঁধে ফেলে। এরপর মাকপা শুরু করে এক ভয়ঙ্কর রিচুয়াল। বাধা অবস্থায় আকিল বারবার জাস্টিনাকে অনুরোধ করতে থাকে যেন সে মাকপার কথা না শোনে। সে বলে মাকপা একজন খারাপ মানুষ, কিন্তু মাকপা জাস্টিনকে বোঝায় এটাই তার মুক্তি পাওয়ার একমাত্র উপায়। সে বলে জাস্টিনের গর্বিত হওয়া উচিত, কেননা তাকে সেই শক্তিশালী জিনের জন্য বলি হিসেবে নির্বাচিত করা হয়েছে। আকিল আবারও জাস্টিনাকে বোঝানোর চেষ্টা করে। সে বলে অতীতে যা কিছু ঘটেছে সবই ছিল ঈশ্বরের পরিকল্পনার অংশ। এ সময় মাকপা তাকে থামিয়ে দেয়। সে জাস্টিনকে বলে এই সব কিছুই ঘটেছে কারণ সে নির্বাচিত ব্যক্তি। জাস্টিনা তখন জিজ্ঞেস করে তাহলে কি সে এবং ইলা অবশেষে মুক্তি পাবে? মাকপা মাথা নেড়ে সম্মতি জানায়। ঠিক সেই মুহূর্তে আকিল এমন এক সত্য প্রকাশ করে যা সব কিছু বদলে দেয়। সে জানায় ইলা আর বেঁচে নেই, সে মারা গেছে। এরপর একটি ফ্ল্যাশব্যাকে প্রকৃত ঘটনা দেখানো হয়। একদিন জাস্টিনা একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছিল। তাড়াহুড়োর মধ্যেই সে ভুলে ইলাকে গাড়ির ভেতরে রেখে চলে যায়। মিটিং শেষ করে ফিরে আসার পর সে নিজের গাড়ির পাশে একটি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতে দেখে। ভয় পেয়ে দৌড়ে গেলে সে জানতে পারে ইলা আর জীবিত নেই। মেয়ের এই মর্মান্তিক মৃত্যু জাস্টিনাকে পুরোপুরি ভেঙে দেয়। আকিল বুঝতে পারে জাস্টিনা এখনো এই সত্য মেনে নিতে পারেনি। সে বিশ্বাস করেই চলেছে যে ইলা এখনও বেঁচে আছে এবং তার সঙ্গেই রয়েছে। পরে একজন ডাক্তার আকিলকে জানান জাস্টিনা গভীর মানসিক আঘাতের মধ্যে রয়েছে। এই কঠিন সময়ে তাকে সমর্থন দেওয়াই আকিলের দায়িত্ব। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হতে থাকে। ঝগড়া বিবাদ বাড়তে শুরু করে। আর্থিক অবস্থাও আরও খারাপ হয়ে যায়। বর্তমান সময়ে ফিরে এসে অবশেষে জাস্টিনার সবকিছু মনে পড়ে যায়। সে উপলব্ধি করে এতদিন যেসব মুহূর্তে সে ভেবেছিল ইলা তার সঙ্গে আছে সেগুলো আসলে তার কল্পনা ছিল। ইলা কখনোই সেখানে ছিল না। ভয়ঙ্কর সত্য উপলব্ধি করে জাস্টিনা কান্নায় ভেঙে পড়ে এবং ছুটে গিয়ে আকিলকে জড়িয়ে ধরে। কিন্তু ঠিক তখনই মাকপা পেছন থেকে তার উপর হামলা করে। এরপর সে আকিলের দিকে যায়। কিছুক্ষণ পরে দেখা যায় জাস্টিনাকে একটি চেয়ারের সঙ্গে বেঁধে রাখা হয়েছে আর আকিল মাটিতে অচেতন অবস্থায় পড়ে আছে। জাস্টিনার জ্ঞান ফিরে আসার পর সে মাকপাকে জিজ্ঞেস করে কেন সেসব করছে। মাকপা উত্তর দেয় সবকিছু তার ইচ্ছাতেই হয়েছে। জাস্টিনা জানতে চায় তার মানে কি। মাকপা বলে এখন সেই সবচেয়ে শক্তিশালী। জাস্টিনা প্রতিবাদ করে বলে ঈশ্বরের চেয়ে শক্তিশালী কেউ নেই। এই কথা শুনে মাকপা ভীষণ রেগে যায়। সে চিৎকার করে বলে জাস্টিনার জন্ম সেই বিশেষ দিনে হয়েছিল, কেননা তাকে সেই শক্তিশালী জিন নিজের ক্ষমতার বাহক হিসেবে বেছে নিয়েছিল। এরপর মাকপা একটি মন্ত্র পাঠ করতে শুরু করে এবং আকিলের কবজি কেটে দেয়। ঠিক তখনই অমিত নিঃশব্দে মাকপার পেছনে এসে তাকে আক্রমণ করে। মুহূর্তের মধ্যে মাকপার দেহ অসংখ্য পাখির ঝাঁকে পরিণত হয়ে অদৃশ্য হয়ে যায়। অমিত দ্রুত আকিলের কাছে গিয়ে তাকে জাগিয়ে তোলে। আকিল জ্ঞান ফিরে পাওয়ার পর অমিত নিজের শার্ট খুলে তার কবজিতে বেঁধে দেয় যেন রক্তপাত বন্ধ হয়। এরই মধ্যে জাস্টিনা ভয়ঙ্করভাবে হাসতে শুরু করে এবং অস্বাভাবিক কণ্ঠে বলে সব ঠিক আছে। এরপর সে অবিশ্বাস্যভাবে খুব সহজে নিজের হাতের শেকল খুলে ফেলে। আকিল চিৎকার করে বলে আমার স্ত্রীর শরীর থেকে বেরিয়ে যাও, কিন্তু জাস্টিনা শুধু অদ্ভুতভাবে হাসতেই থাকে। আকিল অমিতকে গাড়ি থেকে তার ব্যাগ নিয়ে আসতে বলে। অমিত ব্যাগ আনতে গেলে আকিল জাস্টিনার সঙ্গে কথা বলার চেষ্টা করে। সে জানতে চায় জাস্টিনা কি তার কথা শুনতে পাচ্ছে। তখনই তার ভেতরে থাকা শয়তানটি উত্তর দেয় জাস্টিনা মারা গেছে। তবুও আকিল তাকে লড়াই চালিয়ে যেতে উৎসাহ দেয়। জিনটি তাকে উপহাস করে বলে তুমি কি সত্যিই মনে করো একজন মানুষ আমাকে পরাজিত করতে পারবে? ঠিক তখনই অমিত ব্যাগ নিয়ে ফিরে আসে। আকিল তাকে ব্যাগ থেকে খালি বোতলটি বের করে সেটি ধরে রাখতে বলে। জাস্টিনা এখন উন্মাদের মতো হেসে যাচ্ছিল। এ সময় আকিল ফেরদৌসের দেয়া বই থেকে আয়াত ও দোয়া পড়তে শুরু করে, কিন্তু হঠাৎ জিন তাকে প্রচণ্ড শক্তিতে ছুঁড়ে ফেলে দেয়। আকিল মাটিতে পড়ে যায়। এরপর অমিতকেও ছুঁড়ে দূরে সরিয়ে দেয়। কিছুক্ষণ পর মাকপা আবার ফিরে আসে এবং নির্মমভাবে অমিতকে হত্যা করে। সে জাস্টিনকে বলে সবকিছু আগে লেখা হয়ে গেছে, এখন তার উচিত আকিলকে হত্যা করা। জিন ভর করা জাস্টিনা ধীরে ধীরে আকিলের দিকে এগিয়ে গিয়ে তার গলা চেপে ধরে।
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আকিল তাকে অনুরোধ করে যেন সে তাদের একসঙ্গে কাটানো সুখের দিনগুলোর কথা মনে করে। সে বারবার বলে সে জানে জাস্টিনা এখনও তার কথা শুনতে পাচ্ছে। আকিলের কথাগুলো শুনতে শুনতে জাস্টিনার মনে একের পর এক ভেসে ওঠে তাদের সুন্দর স্মৃতি, ভালোবাসার মুহূর্ত, সুখের দিন এবং পরিবার হিসেবে কাটানোর সময়গুলো। ধীরে ধীরে সে নিজের উপর আবার নিয়ন্ত্রণ ফিরে পায়। হঠাৎ করে সে মাকপার খোপার কাঁটাটি টেনে বের করে মাকপাকে সেটি দিয়ে আঘাত করে। সঙ্গে সঙ্গে মাকপার শরীর দ্রুত বুড়িয়ে যেতে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যে তার দেহ ছায়ে পরিণত হয়ে বাতাসে উড়ে যায়। অবশেষে সবকিছু শেষ হলে জাস্টিনা কান্নায় ভেঙে পড়ে এবং আকিলকে জড়িয়ে ধরে। গল্পের একদম শেষে দেখা যায় জাস্টিনা ও আকিল ইলার কবর জিয়ারত করতে এসেছে। এ সময় জাস্টিনা নিজের মেয়ের কাছে ক্ষমা চায়। অবশেষে তারা দুজন একসঙ্গে সেখান থেকে চলে যায়, যেন দীর্ঘদিনের এক দুঃস্বপ্নের অবসান ঘটেছে।